হাত পায়ে ঝিনঝিন করায় ভোগেন। ঝিনঝিন ব্যাপারটা বেশ অদ্ভুত। কেউ বলেন খিল ধরে যাচ্ছে, কেউ বলে হাত জ্বালা, কেউ বলে টনটন করছে। নানান ধরনের কিন্তু তার অভিব্যক্তি হতে পারে। মিডিয়ান নার্ভ রয়েছে, সেই নার্ভ যদি কখনো কম্প্রেসড হয়ে যায় তখন তাকে যে অসুখে চিহ্নিত করা হয় তাকে বলা হয় কার্পাল টানেল সিনড্রোম। সুগার থাকলে হতে পারে, হাইপোথাইরয়েডিজম থাকলে হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকলে হতে পারে, এবং কোনো কারণ ছাড়াই হতে পারে। শুধু হাত পা ঝিনঝিন তা না, ব্যালেন্সের সমস্যা হতে পারে, পেচ্ছাপ ধরে রাখতে অসুবিধা হতে পারে, ব্লাড প্রেশার ফ্লাকচুয়েশন হতে পারে, এর সাথে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি বিভিন্ন ধরনের সিস্টেম এফেক্ট করতে পারে। এটা একটা মাল্টি সিস্টেম ডিজিজ। এটা একটা ঘরোয়া পদ্ধতি যার ফলে স্পিড ব্যবহার করলে হাতের ওপর যে প্রেশারটা সেটা কিছুটা কমতে পারে। কার্পাল টানেলে যে মিডিয়ান নার্ভের ওপর যে প্রেশার পড়ছে সেটা অনেকখানি কমতে পারে। নমস্কার, আমি ডক্টর অংশু সেন, স্নায়ুরোগ বিশেষজ্ঞ। অনেকে আমাদের মধ্যে হাত পায়ে ঝিনঝিন করায় ভোগেন। ঝিনঝিন ব্যাপারটা বেশ অদ্ভুত। কেউ বলেন খিল ধরে যাচ্ছে, কেউ বলে হাত জ্বালা, কেউ বলে টনটন করছে। নানান ধরনের কিন্তু তার অভিব্যক্তি হতে পারে। তবে মুখের চেহারা দেখলে যন্ত্রণার উপসর্গ সহজেই আমরা অনুমান করতে পারি। নিশ্চয়ই সেটা শুভদায়ক না। অনেক কারণে সেই অসুখটা হতে পারে, কিন্তু সেই অসুখটা যে কি সেটা নির্ধারণ করতে গিয়ে আমাদের কিন্তু একটা রোগীর কাছ থেকে বিস্তারিত ইতিহাস দরকার। তার জন্য খুব মনোযোগ সহকারে ইতিহাসটা শোনা দরকার। রাত্রিবেলা আমার ঘুম ভেঙে যায় ডাক্তারবাবু, ভোর রাতে বিশেষ করে হাতটা একেবারে অবশ হয়ে যায়। খুব কমন একটা উপসর্গ বা সিমটম। আমাদের হাতে মিডিয়ান নার্ভ রয়েছে, সেই নার্ভ যদি কখনো কম্প্রেসড হয়ে যায় তখন তাকে যে অসুখে চিহ্নিত করা হয় তাকে বলা হয় কার্পাল টানেল সিনড্রোম। এই কার্পাল টানেল সিনড্রোমে মিডিয়ান নার্ভটা কম্প্রেসড হয়ে যাওয়ার জন্য আমাদের হাতে ঝিনঝিন শুরু হতে পারে। এই যে কার্পাল টানেল সিনড্রোম বিভিন্ন কারণের জন্য হতে পারে। প্রেগনেন্সিতে হতে পারে, প্রেগনেন্সির পরে হতে পারে, সুগার থাকলে হতে পারে, হাইপোথাইরয়েডিজম থাকলে হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকলে হতে পারে, এবং কোনো কারণ ছাড়াই হতে পারে। এখন দেখতে হবে যে কি করে আমরা অসুখটাকে শনাক্তকরণ করব। নিশ্চয়ই কোনো পরীক্ষা আছে। প্রথম হচ্ছে ইতিহাস, তারপর তার ক্লিনিক্যাল এক্সামিনেশন। অনেক সময় দেখা যায় যে বুড়ো আঙুলে হাতের জোর কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু জিনিস ধরতে অসুবিধা হতে পারে, হাত থেকে জিনিস পড়ে যেতে পারে, রান্না করতে অসুবিধা হতে পারে। নার্ভ কন্ডাকশন স্টাডি দিয়ে আমরা এই অসুখটাকে আমরা শনাক্তকরণ করতে পারি। তার চিকিৎসার রয়েছে মেডিকেল ট্রিটমেন্ট রয়েছে, সার্জিক্যাল ট্রিটমেন্ট রয়েছে, কিছু ফিজিওথেরাপি রয়েছে, স্প্লিন্ট রয়েছে। বিভিন্ন অসুখ চিকিৎসার মাধ্যমে এই অসুখটাকে আমরা আয়ত্তে আনতে পারি। তবে মনে রাখতে হবে এই অসুখটা কোনো মতেই কিন্তু অবহেলার না। কেন আমরা জানি বুড়ো আঙুলটা আমাদের ব্যবহারের ক্ষেত্রে কতখানি দরকারি। এই বুড়ো আঙুলের যদি কার্যক্ষমতা চলে যায় তাহলে কিন্তু জিনিসপত্র হাত থেকে পড়তে আরম্ভ করবে। অনেক সময় আমরা দেখি পা ঝিনঝিন করছে, অনেক কারণের জন্য হতে পারে। কেউ কেউ বলেন ডাক্তারবাবু কোমর থেকে পা পর্যন্ত টনটন টনটন করছে, পা অব্দি চলে যাচ্ছে, এটা কি সায়াটিকের উপসর্গ নয় তো? কোমরে ব্যথা, পা দিয়ে টনটন করে ব্যথা নামছে। অনেক ক্ষেত্রে দেখা গেল যে বাজার করতে গেছেন, বাজারে ভারী ব্যাগটা নিচু হয়ে তুলতে গেলেন, দুম করে পিছনে একটা টান মারলো এবং পা দিয়ে ঝিনঝিন ঝিনঝিন করে ব্যথা শুরু হতে লাগবে। এই ঝিনঝিন ঝিনঝিন ব্যথাটা কিন্তু নার্ভের ব্যথা। এরকম বিদ্যুৎ চমকের মতো তার 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 হচ্ছে বৈশিষ্ট্য। এবং দেখা যাবে যে সাধারণত কোনো যে পেইন কিলার, আচ্ছা ব্যথা কমানোর যে ওষুধ আমরা ইউজ করি তাতে কিন্তু ব্যথাটা কমে না। এটা নার্ভের ব্যথা। নার্ভের ব্যথা বিদ্যুৎ চমকের মতো আসে, প্যারাক্সিস আসছে মিলিয়ে যাচ্ছে, আসছে মিলিয়ে যাচ্ছে। এই ধরনের ব্যথাকে কিন্তু আমরা সাধারণত যে চলতি ভাষা যেগুলো অ্যানালজেসিক বা ব্যথা কমার ওষুধ তাতে কিন্তু আমরা প্রতিকার করতে পারি না। এর জন্য তার যথাযথ ওষুধ রয়েছে এবং তার অসুখটা চিহ্নিত করার জন্য কিন্তু অনেক রকম মেথড রয়েছে। ক্লিনিক্যাল এক্সামিনেশন তো আছেই,
এছাড়া এমআরআই, নার্ভ কন্ডাকশন স্টাডিজের মাধ্যমে সেটাকে আমরা শনাক্তকরণ করতে পারি। কিন্তু এসব ডাক্তারবাবু বা মুখের দিক একটা পার্টিকুলার জায়গা জ্বলে যাচ্ছে, খুব ব্যথা, ভীষণ ব্যথা, ট্রাইজেমিনাল নিউরালজিয়া না তো? অনেক সময় ট্রাইজেমিনাল নার্ভ ভাস্কুলার একটা লুপ দিয়ে ব্রেনের মধ্যে আটকে যায়। সেই ক্ষেত্রে কিন্তু মুখের মধ্যে একটা পার্টিকুলার জায়গায় বিদ্যুৎ চমকের মতো ঝলকানি আসতে পারে, ভীষণ ব্যথা হতে পারে। অনেকের ক্ষেত্রে বলে দাঁত থেকে হচ্ছে, দাঁতের সমস্ত রকম চিকিৎসা করা হলো তার সাথে কমছে না, তখন এমআরআই করে দেখা গেল একটা ভাস্কুলার কম্প্রেশন অন দ্য ট্রাইজেমিনাল নার্ভ রয়েছে। সেই ক্ষেত্রে অনেক সময় সার্জিক্যাল ট্রিটমেন্ট দরকার হতে পারে ব্যথা ওষুধে না কমলে। আর ওষুধে অনেক সময় বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, কিন্তু সমস্ত সময় মনে রাখতে হবে যে ব্যথার ওষুধ কিন্তু যখন তখন খেয়ে নিলে চলবে না। কারণ ব্যথার অসুখ মানে নার্ভের ব্যথার ওষুধ, একটা মাংসপেশির ব্যথার ওষুধ, একটা হাড়ের ব্যথা, সব কিন্তু আলাদা আলাদা। সেই ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। কারো কারো দেখা গেল যে গায়ে কতগুলো ফোসকা পড়েছে, মিলে গেল, স্কিনের ডাক্তারবাবুকে দেখানো হলো, তারপরে ভীষণ যন্ত্রণা, চলে যাচ্ছে ডাক্তারবাবু, ভীষণ কষ্ট, পোস্ট হারপেটিক নিউরালজিয়া, সিভিয়ার ব্যথা। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখতে হবে যে চোখ অ্যাফেক্টেড হয়েছে নাকি। চোখ যদি অ্যাফেক্টেড হয় দ্রুত কিন্তু এর চিকিৎসা করতে হবে, নয়তো চোখ নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং বিভিন্ন রকম ভাবে কিন্তু আমাদের ঝিনঝিন এবং জ্বালা যন্ত্রণা আমাদের কিন্তু শরীরকে অ্যাফেক্ট করতে পারে। এই যে হারপেটিক নিউরালজিয়া বললাম, পোস্ট হারপেটিক নিউরালজিয়া শুধুমাত্র কিন্তু মুখে, হাতে, গায়ে, পিঠে, গলায়, যে কোনো জায়গায় হতে পারে, পায়ে যে কোনো জায়গায় হতে পারে। সুতরাং সেই উপসর্গগুলো যদি আমরা মনে রাখতে পারি এবং সেই উপসর্গের সঙ্গে যখন হবে সেই হিসাবে যদি আমরা সতর্ক থাকি, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তার চিকিৎসার জন্য ডাক্তারবাবুর কাছে আসব এবং যথাযথ চিকিৎসা আমরা সুস্থ হয়ে উঠব। মনে রাখতে হবে ডায়াবেটিস একটা মারাত্মক ব্যাধি, ডায়াবেটিক নিউরোপ্যাথি একটা মারাত্মক রকমের অসুখ। সে শুধু হাত পা ঝিনঝিন তা না, ব্যালেন্সের সমস্যা হতে পারে, পেচ্ছাপ ধরে রাখতে অসুবিধা হতে পারে, ব্লাড প্রেশার ফ্লাকচুয়েশন হতে পারে, এর সাথে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, বিভিন্ন ধরনের সিস্টেম এফেক্ট করতে পারে। এটা একটা মাল্টি সিস্টেম ডিজিজ। শুধু যেরকম অ্যামাইলয়েডোসিস বলে একটা অসুখ আছে, সেটাও কিন্তু মাল্টি সিস্টেম ডিজিজ, শুধুমাত্র নার্ভ এফেক্ট করে হাত পা ঝিনঝিন করায় না, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেক সময় পশ্চারাল হাইপারটেনশন, অটোনমিক নিউরোপ্যাথি, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। লেপ্রোসি এরকম একটা অসুখ যেখানে নার্ভ থিকেনিং হয়ে যেতে পারে। মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, বিভিন্ন ধরনের ভাস্কুলাইটিসের জন্য কিন্তু আমাদের এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। অনেক ইনফ্লামেটরি ডিমান্ডিং র্যাডিকুলোপ্যাথি বলে একটা এন্টিটি আছে, সেখানে কোনো কোনো সময় হাত পা ঝিনঝিন হতে পারে। সুতরাং দেখতে হবে যেটা ব্রড স্পেকট্রাম, উপসর্গগুলো কিন্তু একই রকম কিন্তু অসুখগুলো বিভিন্ন রকমের। সুতরাং সেই উপসর্গগুলো যেমন আমরা তা চিকিৎসা করব, আন্ডারলাইং কজগুলোর জন্য কিন্তু আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের তার কারণ বার করতে হবে। তার প্রধান হিস্ট্রি নেওয়া, কেস হিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ, ক্লিনিক্যাল এক্সামিনেশন, থরো ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং তার যথাযথ ইনভেস্টিগেশন, যে ইনভেস্টিগেশনগুলো আমাদের অসুখটাকে পিন পয়েন্ট করতে সাহায্য করবে। চিকিৎসার ব্যাপার তো যখনই অসুখ হবে তার চিকিৎসাও করতে হবে। সুতরাং চিকিৎসার ব্যাপারে আমাদের ওষুধের শরণাপন্ন হতে হবে। কি কি ওষুধ আছে? বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, কার্বাপেন্টিন, প্রিগাবালিন, বহু ধরনের ওষুধ রয়েছে। সুতরাং সেই ওষুধগুলোর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ওষুধে সারছে না যখন, তখন অন্যান্য অ্যান্টি এপিলেপটিক মেডিকেশনস যেমন কার্বামাজিপিন, অক্সকার্বাজিপিন, বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে কিন্তু আমরা এই রোগ নিরাময়ের কথা ভাবতে হবে। সেই ক্ষেত্রে কোনো কোনো সময় স্কিন র্যাশ হতে পারে, রোগীকে আগে থেকে সতর্ক করে দিতে হবে যদি কখনো কোনো গায়ে র্যাশ বেরোয় সঙ্গে সঙ্গে ওষুধ বন্ধ করে ডাক্তারবাবুকে জানানোর জন্য। স্প্লিন্ট ব্যবহার করলে কিন্তু অনেক সময় কার্পাল টানেল সিনড্রোমের ক্ষেত্রে উপকার পাওয়া যেতে পারে। এটা একটা ঘরোয়া পদ্ধতি, যার ফলে স্প্লিন্ট ব্যবহার করলে হাতের ওপর যে প্রেশারটা সেটা কিছুটা কমতে পারে, কার্পাল টানেলে যে মিডিয়ান নার্ভের ওপর যে প্রেশার চড়ছে সেটা অনেকখানি কমতে পারে। বিভিন্ন রকম ব্যায়াম, যেমন আমাদের লাম্বার স্পন্ডাইলোসিসের ক্ষেত্রে যখন সায়াটিকার ব্যথা হয় সেই ক্ষেত্রে কিন্তু রেগুলার ফিজিওথেরাপির মাধ্যমে কিন্তু আমরা অনেকখানি এটাকে বাগে আনতে পারি। সেরকম সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের ক্ষেত্রেও ঠিক একই উপকরণ রয়েছে, পাতলা বালিশে শোয়া, চট করে ঘাড় না ঘোরানো, যদি দরকার হয় আইস ব্যাগ ব্যবহার করা বা হিট প্যাড ব্যবহার করা,
এর মাধ্যমে আমরা কিন্তু উপকার পেতে পারি। এবং মনে রাখতে হবে সামনে না ঝোঁকা, ভারী জিনিস না তোলা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাজারে গিয়ে একটা ভারী ব্যাগ তুলে ফেললাম, জলের বালতি তুলে ফেললাম, এগুলো কিন্তু কোনো মতেই করা চলবে না, তাহলে কিন্তু আবার রিকারেন্স হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আবার অপারেশনের দরকার হতে পারে, যখন দেখা যাচ্ছে যে ওষুধে নিরাময় হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সার্জারি প্রয়োজন হতে পারে। তবে আমার মনে হয় ওজন কমালে, সুস্থ স্বাভাবিক জীবন যাপন করলে, সুগার নিয়ন্ত্রণে আনলে, ধূমপান বন্ধ করলে, অ্যালকোহল যত সম্ভব অ্যালকোহল থেকে দূরে থাকলে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম, শাকসবজি সমৃদ্ধ খাবার খাওয়া, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সম্পন্ন খাদ্যদ্রব্য গ্রহণ করা, এইসবের মাধ্যমে আমরা কিন্তু অনেকভাবে এই যে মূল যে অসুখগুলো সেগুলো থেকে দূরে থাকতে পারি, যেমন ডায়াবেটিস, অ্যালকোহলিজম, বিভিন্ন ধরনের অসুখ থেকে দূরে থাকতে পারি। তার ফলে এই উপসর্গগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যখনই দেখবো যে সুগার বেশি রয়েছে, সঙ্গে সঙ্গে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে হবে, ধূমপান থেকে দূরে থাকতে হবে এবং বাড়িতে গ্লুকোমিটারের একটা ব্যবস্থা রাখতে হবে, যাতে আমরা চটজলদি সুগার আমরা ডিটেক্ট করতে পারি কতখানি সুগার রয়েছে। সুতরাং ভয় পেলে চলবে না, আমাদের এগিয়ে আসতে হবে অসুখকে নির্মূল করার জন্য। মনে রাখতে হবে সামান্য উপসর্গ কিন্তু পিছনে একটা বড় কারণ থাকতে পারে। সুতরাং উপসর্গ যা ছোট হোক বড় হোক, কোনো মতেই কিন্তু তাকে অবহেলা করা চলবে না। তাই আমার মনে হয় যত শীঘ্র আমরা এই অসুখটাকে শনাক্তকরণ করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা সেরে উঠবো। তো সেরে ওঠাই যখন মূল মন্ত্র, তখন দেরি না করে আমরা এগিয়ে পড়ি কাজে, জয়যুক্ত হই। সুতরাং সবাই মিলে আসুন, উপসর্গকে অবহেলা না করে সেটাকে প্রাধান্য দিয়ে আমরা তার মূল রোগকে যেন আমরা শনাক্তকরণ করে যুদ্ধে জয়ী হতে পারি। ধন্যবাদ, নমস্কার।